পড়ছো, শেষ করছো? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি, আমি পড়তেছি স্যার। মোরগটাকে পাঠাতে পারছো না তো? হ্যাঁ, পড়া শেষ করেছ? যেটুকু বলেছিলাম সেটুকু পড়েছো কিনা? জি স্যার। হ্যাঁ, এটুকু পড়া শেষ হয়েছে? জি স্যার। স্যার এটুকু পরে শেষ হয়েছে, কার্সরটা একটু উপরে উঠে করে নিচে নামান, তাহলে হবে। নিচেটুকু করে হ্যাঁ, পড়তেছো তোমরা? জি স্যার। ঠিক আছে। জি স্যার। বুঝতেছো তো না কিছু? ওকে, এখন তোমরা খেয়াল করো। হ্যাঁ, আমরা বলেছি সুপারপজিশন। সুপারপজিশন মেইন থিমটা কি বলো দেখি? সুপারপজিশনের মেইন থিমটা কি? স্যার সুপারপজিশন মানে একটার উপর আরেকটা করতে হয়, এমন কিছু বোঝায়। এটা তো জেনারেল ক্ষেত্রে। তো যাই হোক, আমরা একটু পড়ে শোনাচ্ছি, ঠিক আছে?
ওকে, আমরা সবাই খেয়াল করি, হ্যাঁ। একটা এই যে বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে কি বলা আছে? The superposition principle states that the voltage across or current through and a linear element in a linear circuit is algebraic sum of the voltage across or current through that element due to its independent source acting alone. এই কথাটা আর কিছু বুঝছো কিনা, এটাই মেইন কথা। শুনতে পাইছো? জি স্যার শুনতে জি স্যার শুনতেছি। হ্যাঁ, এটাতে কি বোঝাচ্ছে? কোনো একটা এলিমেন্ট বলতে কোনো একটা রেজিস্টর হতে পারে, কোনো একটা ইন্ডাক্টর হতে পারে, কোনো একটা ক্যাপাসিটর হতে পারে। কিন্তু আমাদের যদি ডিসি সোর্স হয় সেখানে আমরা সাধারণত রেজিস্টর ধরি। তো রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হবে অথবা রেজিস্টরের ভিতরে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে, হ্যাঁ, তোমার যদি এখানে ভিন্ন ভিন্ন সোর্স থাকে অথবা দুইটা সোর্স থাকে, দুইটা সোর্সের কারণেই, হ্যাঁ, যখন ভোল্টেজ সোর্স থাকলো, ভোল্টেজ সোর্স বলতে আমরা যেটা ভোল্টেজ সাপ্লাই দিই, কারেন্ট সোর্স মানে একটা কারেন্ট সাপ্লাই দিব। তো ভোল্টেজ সোর্স যদি একটা থাকে, তার কারণে যে একটা এলিমেন্টের উপরে যে রেজিস্টরের ভিতরে কারেন্ট গেল অথবা একটা ভোল্টেজ ড্রপ হইলো, অথবা আরেকটা সোর্সের জন্য একইভাবে তার ভিতরে ভোল্টেজ ড্রপ হইলো অথবা কারেন্ট ফ্লো করলো, এতে অ্যালজেব্রিক সামটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যালজেব্রিক সাম হবে ওই ভোল্টেজ অথবা কারেন্টের, দ্যাট এলিমেন্ট ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, যখন এক একটা সোর্স আলাদাভাবে কাজ করবে। কথা বুঝতে পারছো? আবার বলি, দ্য সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস অর কারেন্ট থ্রো an element in the linear circuit is algebraic sum of the voltage across. কথা বুঝতে পারছো? আলাদা আলাদা সোর্সের কারণে ওই রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হবে অথবা ওর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে তাদের যোগফল। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার স্যার। স্যার লিনিয়ার সার্কিটটা আসলে বিষয়টা কি? লিনিয়ার সার্কিট কিছু না, আমরা যেসব রেজিস্টার নরমালি সার্কিট ব্যবহার করি এগুলো হচ্ছে লিনিয়ার। মানে তোমার হচ্ছে মনে করো যে একটা সার্কিটের ভিতরে যে প্রপার্টি গুলো আছে ভোল্টেজের সাথে সাথে সেই প্রপার্টি গুলো যে পরিবর্তন হয় লিনিয়ারলি হয়। লিনিয়ার বলতে মানে প্রপোর্শনাল, যেটাকে আমরা বলি, একটা পরিবর্তন আর একটা পরিবর্তন হয়। আর এটা হচ্ছে নন লিনিয়ারিটি, বিশেষ করে এসি সার্কিট হওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ, নন লিনিয়ার বলতে তুমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো তার কারেন্ট যে বাড়তেছে ওটা একটা প্রপোর্শনাল না, এলোমেলো, হ্যাঁ, লগারিদম ফাংশন আকারে, বা কখনো বেশি কখনো কম, উল্টা পাল্টা। এটা হচ্ছে নন লিনিয়ার। আর লিনিয়ার মানে প্রপোর্শনাল, একটা বাড়ার সাথে সাথে একটা সুন্দরভাবে বাড়তেছে, একটা কমার সাথে সাথে একটা সুন্দরভাবে কমতেছে। বুঝতে পারছো কথা? জি স্যার। আর কোশ্চেন করছে একজনে, বুঝছো তুমি? তা তো হবে, যে কোশ্চেন করছে সে বুঝতে হবে তো। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এখন যেটা দেখো আমরা এই সার্কিটটা কিভাবে সলভ করব। এই যে 1 লেখা আছে, এই 1 লেখা আছে এবং 2 লেখা আছে, এটা হচ্ছে তোমার এই সার্কিট গুলো কিভাবে সলভ করবা তার প্রসেসটা লেখা, খুব সুন্দরভাবে লেখা আছে এখানে, সব ডিটেইলস লেখা। এই বইটা যে রিডিং করবে তার জন্য আসলে অ্যাকচুয়ালি মেজর টিচারের খুব একটা দরকার নেই। যেমন দেখো কি বলছে, আমরা যদি ওখান থেকে পড়তে যাই, এখান থেকে আমরা পড়ে আসি। The principle of superposition help us to analyze a linear circuit with more than one independent source. মানে অ্যাকচুয়ালি আমরা সার্কিটটা কখন অ্যাপ্লাই করবো? যখন একের বেশি সোর্স থাকবে, দুইটা সোর্স থাকবে, তিনটা সোর্স থাকবে, তখন আমরা অ্যাকচুয়ালি সাধারণত আমরা সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করব। যদি সোর্স একটা থাকে সিম্পল, সেক্ষেত্রে আসলে সুপারপজিশন ইউজ করার দরকার নাই, বা দুইটা থাকলেও না ইউজ করলে হয়। কিন্তু দুইয়ের বেশি যদি থাকে সেই ক্ষেত্রে যদি তুমি সুপারপজিশন ইউজ না করো, তোমার সার্কিট অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে, কমপ্লেক্স হয়ে যেতে পারে অন্য থিওরামে। কথা বুঝতে পারছো? এই কারণে এই কথাটাই বলছে, মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স by calculating the contribution of each independent source separately. However, to apply the superposition principle, we must keep two things in mind. সুপারপজিশন আমরা অ্যাপ্লাই করার জন্য এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। মানে এটা আসলে প্রসেসটা, সিস্টেমটা কি করতে হবে। যেমন 1 নম্বর বলছে, we consider one independent source at a time while all other independent source are turned off. আমরা এক সময় শুধু একটা সোর্স নিয়ে চিন্তা করব, বাকি সোর্সগুলো যতটাই থাকুক না কেন সেগুলো আমরা অফ করে দিব যখন আমরা সুপারপজিশন করব। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কথাবার্তা। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনগুলো বলে? আমরা এই যে ভোল্টেজ দেখাচ্ছি, কারেন্ট দেখাচ্ছি, একটু পরে সার্কিটে দেখাবো, এগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর যেটা এরকম, তোমরা এটা দেখেছো কিনা, এই যে আমরা এগুলো দেখেছি অলরেডি,
এই যে সার্কিট আমি যেটা দেখাচ্ছি প্লাস মাইনাস 6 ভোল্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স কোনগুলো? এই যে এরকম, হ্যাঁ, এটা স্কোয়ার টাইপের কিন্তু ঘোরানো আর কি, বুঝতে পারছো? এটাকে বলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যেমন এই যে 5 আই নট, আই নোটের উপর ডিপেন্ড করবে এইটার ভ্যালুটা কত হবে। আই নোট চেঞ্জ হলে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেবল সোর্স। আর যেগুলো ফিক্সড ভোল্টেজ ফিক্সড কারেন্ট সেগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে। ওকে, আমরা যেটা আলোচনা করতেছিলাম, আমরা বললাম যখন একটা সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কাজ করবো বাকিগুলো টার্ন অফ হবে। শুধু টার্ন অফ না, ওইগুলো চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে দেখো। This implies that we replace every voltage source by zero. ভোল্টেজ সোর্সগুলোকে আমরা জিরো দিয়ে দেবো। জিরো মানে হচ্ছে সেখানে শর্ট সার্কিট করা। তাহলে ভোল্টেজ সোর্সটা হয়ে যাবে শর্ট সার্কিট। শর্ট সার্কিট হওয়া মানে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয় জিরো। And every current source is 0 ampere. কারেন্ট সোর্স জিরো হয়ে যাবে। তো কারেন্ট সোর্স জিরো হয়ে গেলে সেটা হয়ে যাবে ওপেন। কোনো একটা সার্কিট যদি ওপেন থাকে তার ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, তখন বলা হয় এখানে জিরো কারেন্ট ফ্লো করতেছে। কথা বুঝতে পারছো? This way we obtain a simpler and more manageable একটা সার্কিট। এইভাবে আমরা অনেকগুলো সোর্স থাকলে, ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স থাকলে, আমরা এই সিস্টেমের মাধ্যমে শুধু একটা সোর্স থাকবে, বাকিগুলোকে আমরা হয় ওপেন করে দিব না হয় শর্ট করে দেবো। ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দেবো, কারেন্ট সোর্সগুলোকে ওপেন করে দেবো। এই সিস্টেমে সার্কিটটা সিম্পল হয়ে যাবে এবং ওরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সোর্সকে নিয়ে আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করে টোটাল সাম আপ করবো। সাপোজ ধরো কোনো একটা রেজিস্টারের ভেতর দিয়ে দুইটা কারেন্ট গেল, একটা কারেন্ট দুইটা কারেন্ট একদিকে গেল, একটা কারেন্ট আরেক দিকে গেল, এটাকে সাম আপ করে আমরা ফাইনালি বলতে পারবো যে ওই রেজিস্টারের ভিতর দিয়ে কত কারেন্ট গেল। আর ওই রেজিস্টারের মান যদি আমরা জানি ওখানে কত কারেন্ট, টোটাল রেজাল্টেন্ট কারেন্ট কত গেল, সেটা যদি গুণ করে দেই ওখানে ভোল্টেজ ড্রপ কত হলো সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এই কথাটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। এই খালি তুমি রেসপন্স করলে হবে, বাকিদের কি অবস্থা? বাকিদের কোনো রেসপন্স করে না। তুমি কি আসমা? জি স্যার, বোঝা জি গেছে। স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, অন্যরাও মাঝে মাঝে রেসপন্স করতে হবে, বুঝো না? একজন রেসপন্স করলে তো চিন্তার বিষয় যে শুধু একজনই বুঝতেছে কিনা ব্যাপারটা। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করতেছিলাম, তাহলে এই নিচে 2 নম্বর পয়েন্ট বলছে ডিপেন্ড সোর্স আর লেফট ইম্প্যাক্ট বিকজ দে আর কন্ট্রোল বাই সার্কিট ভেরিয়েবল। ডিপেন্ড সোর্স আর লেফট ইন্টারেক্ট, ঠিক আছে, বিকজ they are controlled by circuit. আচ্ছা, with this in mind we apply the superposition principle in 3 step. এখানে 3টা স্টেপ বলছে, ঠিক আছে? 3টা স্টেপ, হ্যাঁ 3টা স্টেপ একটু পড়ো, 3টা স্টেপ পড়ো। পরে বুঝতেছো কিনা? স্যার এখানে তোমাদের সুন্দরভাবে সিস্টেমটা বলে দিয়েছে। কে মোসাদ্দেক, ফাহিম, বুঝতেছো কিছু? জি স্যার, বুঝতেছি স্যার। কঠিন না কিন্তু। তাহলে তোমাদের এই পয়েন্ট 3টা মনে রাখতে হবে কিভাবে করতে হবে। আর এখানে হচ্ছে সংজ্ঞাটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় লিখতে হবে সংজ্ঞাটা। আর এখানে হচ্ছে কিছু ভাবে শর্ট হয়, ওপেন হয়, বা জিরো হয়, কারেন্ট ভোল্টেজ জিরো হয়, এটা বলে দিয়েছে। এগুলো একটু মাথায় রাখো। তো সিম্পল এই সার্কিটটা দেখো, এটা ছোট্ট একটা সার্কিট। এই সার্কিটটা একটু বড় করে দেখো ওরা পারবা কিনা। এই পড়তে পারছো, দেখতে পারছো এই পর্যন্ত? জি স্যার। স্যার আরেকটা কথা স্যার, সামজিৎ স্যার বললো স্যার উনি 10:30 থেকে নাকি স্যার ল্যাব ক্লাস নিবে আমাদের।
বললো একটু আগে? 10:30 থেকে উনি ল্যাব ক্লাস নিবে আর কি স্যার। তো যাও, আমার সাথে তো কথা বলে নাই, ও তো জানেও না। ঠিক আছে, নেক্সট স্যার। তারপরে তোমাদের স্লট ফাঁকা আছে কিনা আজকে? আর জি স্যার। আজকে আর কোনো স্লট ফাঁকা আছে কিনা? না স্যার, আজকে কোনো স্লট ফাঁকা নেই স্যার। আজকে স্যার আমাদের দুপুরের পরে আরো ক্লাস আছে স্যার, এ পর্যন্ত স্যার 4টা 4:30 পর্যন্ত ক্লাস আছে স্যার আমাদের। আমি এক্সট্রা ক্লাস নিতে চাইলাম, গতকাল তো জানাইলাম না আমাকে। স্যার গতকাল নিতে চাইছিলেন তো একটা এক্সট্রা ক্লাস। সেটা তো স্যাররা ভুলে গেছে মনে হয় আমাকে জানাইতে, যদিও আমিও একটু ব্যস্ততায় ছিলাম বাইরে, সব মিলে আর কি। স্যারও জানাই নাই, আমিও বাইরে ছিলাম। তো দেখো, এক্সট্রা ক্লাস বের করার সুযোগ খুঁজে বের করো, কোথায় ফাঁকা থাকে বা আবার কবে ক্লাস করতে পারবা। ওকে স্যার। তো এখন দেখো, আমরা যেটা বলতেছিলাম যে এই যে সিম্পল একটা সার্কিট দেওয়া আছে, দুইটা সোর্স দেওয়া আছে এখানে, 6 ভোল্ট 6। তো ভেরি সিম্পল, আমরা যখন এই সোর্সটা নিয়ে কাজ করব, এই কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে। তো 6 ভোল্ট আছে, দুটো রেজিস্টার আছে, তো আমি ইজিলি এখান থেকে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো। পারবো কিনা সিরিজ প্যারালাল করে? জি স্যার পারবো। পর তখন তো মানে কারেন্ট যদি ওপেন করে দিই তারপর তো সিরিজ সার্কিট হয়ে যাবে। হ্যাঁ, 6 সিম্পল একটা ভোল্ট। সিরিজ সার্কিট। এটা হচ্ছে কত, 12 হচ্ছে মুখোমুখি করা যায়, 12 ওহম রেজিস্ট্যান্স, 6 ভোল্ট, তাহলে 6 কে 12 দিয়ে ভাগ করলে 0.5 এম্পিয়ার কারেন্ট হ্যাঁ যাবে। হ্যাঁ তো 0.5 যদি এখানে যায়, তাহলে এখানে ভোল্টেজ হবে 2 ভোল্ট, এখানে ভোল্টেজ হবে 4 ভোল্ট, তাহলে দুটো যোগ করলে হয় 6 ভোল্ট, মিলে গেল। আর এখন তারপরে এটা হচ্ছে প্রথম একটা ধাপ। পরের ধাপটা যখন আমরা এই কারেন্ট সোর্সটাকে নিব, এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিব, তখন এই কারেন্টটা যাবে। কারেন্টটা এসে আবার দুই ভাগে ভাগ হবে, একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে। তাহলে এটাকে আমরা যদি ভাগ করে দিই, তাহলে বের হয়ে যাবে এখানে কত এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, এখানে কত এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এমন একজ ভোল্টেজ কত, এখানে একজ ভোল্টেজ কত। কারণ কারেন্ট যদি আমি জানি, তার করসপন্ডিং ভোল্টেজ রেজিস্ট্যান্স জানি, সেখানকার গুণ করে দিলে ভোল্টেজও জানবো। এইভাবে দেখো নিচের সার্কিটটা করেছে, দেখো বুঝো কিনা। ওরা আই ধরে করেছে, একটু কমপ্লেক্স করে করেছে, এত কমপ্লেক্স করে না করলেও করা যাবে। কমপ্লেক্স করে করলে সুবিধা যেটা হচ্ছে, কমপ্লেক্স বলতে তোমাকে আসলে যে পরে তো সাম আপ করবা, তুমি তো একটা আলাদা আলাদা সোর্সের জন্য একটা কারেন্ট বের করবা, বা আলাদা আলাদা সোর্সের জন্য ভোল্টেজ বের করবা। তো সেগুলোকে নামকরণ করতে হয়। প্রথম সোর্সের জন্য কাজ করবা যখন, তখন যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে I1 দিলা, বা ওখানে যে অ্যাক্রস ভোল্টেজটা বের করতে বলে সেই ভোল্টেজের নাম V1 দিলা। পরের সোর্স নিয়ে যখন কাজ করবা, তখন সেম ওই ভোল্টেজটা নামিয়ে দিবা V2, ওইখানে যে কারেন্টটা ফ্লো হবে নামটা চেঞ্জ করে দিতে হবে, হয়তো I3 বা I2। কথাটা বুঝতে পারছো কিনা? একটা সোর্সের জন্য সার্কিটে বা এলিমেন্ট বা রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে বা তার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে, এগুলো যে নাম দিবা, পরের সোর্সের জন্য ভিন্ন নাম দিবা। কারণ ফাইনালি আমাদের তো অ্যালজেব্রাইক সাম করতে হবে, সামেশন করতে হবে, যে দুইটা সোর্সের ইফেক্টের কারণে আমার এখানে ওই এলিমেন্টটার ভিতর দিয়ে, সাপোজ ধরো আমরা 4 ওহমের ভিতর দিয়ে আমরা কারেন্ট বের করতে চাচ্ছি, বা 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাচ্ছি। কথাটা বুঝতেছো কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে 4 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, প্রথম সোর্সের জন্য যে নামকরণ করবা, দ্বিতীয় সোর্স যখন নিয়ে কাজ করবা সেই নামটা একটু ডিফারেন্ট করবা। পরে আমরা এটার ভিতরে ফাইনালি বের করবো অ্যাকচুয়ালি এটার ভিতরে কত কারেন্ট যায়। এবং শুধু তাই না, তুমি এখানে হয়তো দেখতেছো যে দুইটা কারেন্টের ডিরেকশনই সেম। যেমন এখানে সোর্স ছিল, এই দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, পরের সোর্সের জন্য এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এরকম সার্কিট হতে পারে যে এই সোর্সটা উল্টা থাকতে পারে, তখন এই কারেন্টটা উল্টা দিক থেকে ফ্লো হতে পারে, এদিক দিয়ে স্যার যাবে। তখন তো মানে সামেশন করার সময় নেগেটিভ চিহ্ন দেওয়া করতে হবে। এখন তো হ্যাঁ মনে তখন, করেন দুইটা ডিরেকশনই একসাথে আছে। হ্যাঁ, এই দুটা ডিরেকশন সেম হলে আমরা প্লাস করব, যদি দুটা ডিফারেন্স হয় সেটাকে আমরা মাইনাস করব। মাইনাস বলতে অ্যাকচুয়ালি আমরা সামই করব, কিন্তু ডিরেকশন অপোজিট হওয়ার কারণে তার আগে একটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, তখন আমরা এটা বিয়োগ হয়ে যাবে আর কি। কত বুঝতেছো? সব ক্ষেত্রে আমরা কিন্তু সাম আপ করি, সাম আপ মানে যোগ করব, কিন্তু ডিরেকশন উল্টা হওয়ার কারণে তার আগে একটা মাইনাস হবে, তখন মনে হবে যে আমরা আসলে বিয়োগ করতেছি। ব্যাপারটা হচ্ছে এটা। তো এখন এই প্রবলেমটা দেখো কিভাবে করেছে, একটু রিডিং পড়ো সবাই, পরে দেখো কে বোঝো না।
কি পড়তে পারতেছো এবং সবাই বুঝতেছো কিনা? জি স্যার। যে না বুঝবা সে যারা বুঝবে তাদের সাথে আবার ডিসকাস করবো। সবাই তো অনেক সময় লেকচারে একসাথে সবাই বুঝে না, 100% বোঝা সম্ভব না। অনেক সময় বন্ধু বান্ধবের সাথে একটু ডিসকাস করলে, তোমরা তো গাজীপুরেই থাকো মনে হয় ম্যাক্সিমাম, ওই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে রুমে এসেও ডিসকাস করতে পারো, বুঝছো? অনেক সময় তো অনলাইনে সব বোঝা যায় না। তো দেখো ভেরি সিম্পল ভাবে আমরা করেছি। যখন এই সোর্সটাকে আমরা কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিলাম প্রথম যখন চিন্তা করেছি, তাহলে এখানে আমরা কারেন্ট ধরে নিলাম যে ভোল্টেজ সোর্সটা যদি পজিটিভলি তো কারেন্টের দিকে ফ্লো করতেছে, তো আমরা এই হিসাবে বের করে ফেললাম। কেবিএল ইউজ করছে, এত কিছু করার দরকারও হয় না। আমরা সিম্পলি এই ভোল্টেজকে দুটো রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করে দিলে আমরা I1 কারেন্টটা পেয়ে যাই। যেটা বলো না 0.5, বা তোমাকে এখানে কেবিএল অ্যাপ্লাই করে দেখাইছি। তো সিম্পল সিরিজ সার্কিট করেও করতে পারতাম। জাস্ট কিছুই না, I1 সমান হচ্ছে এই ভোল্টেজকে দুটো রেজিস্ট্যান্সের যোগফল, এক লাইনই করতে পারতাম। ঠিক আছে, ওরা আবার একটু স্টাইল করে করেছে, কেবিএল ধরে অ্যাপ্লাইং কেবিএল টু দ্য লুপ। কথা বুঝতেছো? সবাই বুঝতেছো কিনা? জি স্যার। তো তুমি সিম্পল আমি যেভাবে বলছিলাম, জাস্ট কিছু না, I1 ইকুয়াল হচ্ছে 6/12, ডাইরেক্ট এটা না লিখে ওটা লিখে করতে পারো, বা যদি এটাও লেখো একই কথা, পরের লাইনে 6টা এখানে চলে আসবে, I1 সমান হচ্ছে 6 কে 12 দিয়ে ভাগ, সেটাই হবে। ঘুরে ফিরে সে একই কথা, মানে যে যেটা যেভাবে বুঝে আর কি সিম্পলি। আর V1 তো হবে স্বাভাবিক, এখানে আমি কারেন্ট জানি, এখানে ভোল্টেজ জানি, 2 ভোল্ট আমরা মুখে মুখে করে ফেলছিলাম, খেয়াল আছে? তারপরেরটা দেখো আবার এখন একই ভাবে ভোল্টেজ ডিভিশন ইনভার্টিং, এই যে V1 আমরা এগুলো, এটা আর দরকার নাই, বুঝছো? এটা আবার পণ্ডিত করে দুই ভাবে দেখাইছি। V1 একবার বের করছে, আবার V1 অন্যভাবে বের করে দেখাইছি। এটা ভোল্টেজ ডিভাইডারের সূত্র হিসাবে। ভোল্টেজ ডিভাইডারের সূত্র আমরা জানি, এখানে কারেন্টও বের করা দরকার হয় না। কিভাবে জানি? এখানকার ভোল্টেজ বের করার জন্য এই একটা ভোল্টেজ থাকে, সিরিজে ভোল্টেজ থাকে, এখানকার ভোল্টেজ বের করার নিয়মটা কি? ওই রেজিস্ট্যান্সের সাথে টোটাল ভোল্টেজ গুণফল ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, এই যে সূত্র ব্যবহার করে বের করা যায়। তো এটা আসলে অ্যাকচুয়ালি এখানে তোমার দরকার নাই, তুমি একটু করার পরে এই অংশটা তোমাকে বেশি করে বোঝার জন্য করেছি, এটা দরকার নাই, এটা বাদ দিয়ে দিলে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, পরের যে অংশটা যখন যাবা, এই ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিলাম, কারেন্ট সোর্স থাকলো শুধু। এখন দেখো এই কারেন্টটা এখানে আসছে, যখন দুইটা মাথা পাবে, এখানে একটা কারেন্ট যাবে, এদিকে আওয়াজ যাবে। এই কারেন্টের নাম দিয়েছে I3, এটা নাম দিয়েছে I2। তুমি ইচ্ছা করলে এটার নাম I2 দিতে পারতো, এটাকে I3 দিতে পারতো, এটাতে কিছু আসে যায় না। বরঞ্চ এটাকে I3 জায়গায় I2 দিলে ভালো হইতো, যেহেতু ব্যাটারি B2 লাগতেছো, ওই হিসাবে এটাকে I2 দিলে আরো পারফেক্ট হতো। ওরাও ভুল করে, দেখছো? মানে এইভাবেও করা যায়, ভুল না, মানে থিঙ্কিংটা করে না আর কি। ওকে, যাই হোক, এটা মেজরি শোনা। তাহলে আমরা এখন দেখো এখানকার এই কারেন্ট বের করার সূত্র কি? কারেন্ট বের সূত্র কি? টোটাল কারেন্টকে যদি আমি এখানকার কারেন্ট বের করতে চাই, তাহলে অপোজিট রেজিস্ট্যান্স দিয়ে গুণ করতে হবে। এই কথাগুলো মনে রাখতে হবে তোমাকে। তুমি এই ব্রাঞ্চে কারেন্ট বের করতে গেলে নিয়ম হচ্ছে টোটাল কারেন্টকে অপোজিট রেজিস্ট্যান্স দিয়ে গুণ করতে হবে, ডিভাইড করতে হবে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স বলতে হচ্ছে যে দুটা ব্রাঞ্চ দিয়ে কারেন্টটা ফ্লো করবে সেই দুটা রেজিস্ট্যান্সের যোগফল। দেখো I3 সমান হচ্ছে 8 × 3 ডিভাইড বাই 4 + 8। এই কথাটা বুঝছো কিনা? স্যার হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যে ব্যাপারটা যেটা বললাম, যে কোনো একটা ব্রাঞ্চে যদি তুমি কারেন্ট বের করতে চাও, তুমি যদি টোটাল কারেন্ট জানো, তুমি যদি সাপোজ ধরো 8 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে চাও, তাহলে নিয়মটা হচ্ছে টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, মানে বাকি যে রেজিস্ট্যান্সটা থাকে। তাহলে এটা I3 তুমি যদি I2 বের করতে যাইতা, তাহলে তোমাকে করতে হইতো I3 × 4 ডিভাইড বাই 8 + 4। কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, তো যেটা এই কথাটা মনে রাখবে, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা I3 পেয়ে গেলাম। I3 পেয়ে গেলে I2 পাওয়া যাবে না? এই টোটাল কারেন্ট থেকে যদি এখানে তো আমরা যদি KCL অ্যাপ্লাই করি, টোটাল কারেন্ট এখানে আসলো, এসে দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাহলে টোটাল কারেন্ট থেকে যদি আমি I3 বাদ দিই, তাহলে I2 পেয়ে যাবো। তাহলে I2 কত হবে? 1 এম্পিয়ার। এটা তোমাদের বেরও করে না, এটা দরকারও নাই। তো যাই হোক, আমরা যেটা পেলাম I3 পেলাম, তাহলে আমরা এখানে B2 ভোল্টেজ বের করতে পারি। তাহলে এখানকার কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, এখানে ভোল্টেজ বের হয়ে গেল 8 ভোল্ট। তাহলে সুতরাং B1 কত হবে? এই B1 বলতে যেটা বোঝাচ্ছে, এই যে আমরা B1 B2 ধরেছি, এই দুইটার যোগফলে অ্যাকচুয়ালি এখানকার
ফাইনাল ভোল্টেজ যেটা হয়, অথবা তুমি ফাইনাল ভোল্টেজ বের না করে আমি ফাইনাল রেজিস্ট কারেন্ট বের করতে পারি। কেন আমি I1 জানি 2 এম্পিয়ার 0.5 এম্পিয়ার, I2 জানি কত 2 এম্পিয়ার নাকি, এই যে I3 2 এম্পিয়ার, তাহলে দুটো যোগ করলে কত হয়, দুটো কারেন্ট আমি যদি নিচে যাচ্ছে তাহলে টোটাল কারেন্ট হবে 2.5 এম্পিয়ার। তাহলে 4 ওহম হচ্ছে আমার রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি আমি 4 জানি, এখানকার কারেন্ট জানি 2.5, তাহলে গুণ করলে কত হবে, এখানকার 10 ভোল্টেজ ভোল্ট। 10 ভোল্ট। এই দেখো এখানে ফাইনালি 10 ভোল্ট বেরিয়েছে। তো মেইন কথা হচ্ছে তোমার নিয়মটা হচ্ছে সোজা বাংলা কথা, যে আমরা ভিন্ন আলাদা আলাদা সোর্স নিয়ে বের করবো। তোমাকে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে, কোশ্চেনটা পড়ে দেখেছিলে কিনা? ইউজ দ্য সুপারপজিশন থিওরেম টু ফাইন্ড বি ইন দ্য সার্কিট। তোমাকে এই সার্কিটে বি বের করতে বলেছে। তো বি বের করার জন্য আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে সুপারপজিশন দিয়ে আমরা করতেছি। সুপারপজিশন করার জন্য ফার্স্টে যেটা করলাম, যখন আমি এই লোড সোর্সটা ধরলাম, এটাকে ওপেন করে দিলাম, যখন এই সোর্সটা নিলাম এটাকে শর্ট করে দিলাম। এটা হচ্ছে নিয়ম, ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হয়, কারেন্ট সোর্সকে ওপেন করতে হয়। আর যে কোনো একটা সোর্স নিয়ে কাজ করতে হয় একই টাইমে। বাকি যতটা সোর্স, 50টা সোর্সও থাকতো, সবগুলোকে আমরা ওপেন শর্ট করে দিব নিয়ম অনুযায়ী। কথা বুঝতে পারছো? তারপরে এই প্রত্যেকটা সোর্সের ইফেক্টের কারণে এই রেজিস্টার ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হলো বা কত ভোল্টেজ ড্রপ হলো, সেগুলোকে আমরা সাম আপ করে এখানকার ভোল্টেজটা বের করবো। তো এখানে ভোল্টেজ বের করার জন্য আমি যেখানে রেজিস্ট্যান্স আছে, সবচেয়ে সহজ হচ্ছে এখানকার কারেন্ট বের করা। এবং কারেন্টের ডিরেকশন গুলো আমরা যদি জানি, তাহলে এই কারেন্ট যদি বের করতে পারি, সেই কারেন্ট গুলোকে এখানে সাম আপ করলে, ওই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলেই এখানে ভোল্টেজ বের হয়ে যাবে। আসমা খাতুন তো এমনি রেসপন্স করে ফোনে, আবার ইয়ে তো লেখছে হুম, মেসেজও দিচ্ছে। আয় আসমা খাতুন, এত বলতে হয় না তো। স্যার না, ওই যে একজনে বলতেছে যে আমার মানে ফেসবুক আইডির কথা জিজ্ঞেস করছিল, তো এই জন্য স্যার। তো তুমি ওরে না পার্সোনালি পাঠাবে, তুমি সবারে হুম বলার মানে কি? স্যার ভুল হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এখন বুঝতে পারছো কিনা? মেন ব্যাপার হচ্ছে তুমি যে এখানে ভোল্টেজ আলাদা বের করে যোগ করে দিয়েছে, সেটাও করতে পারো। অথবা তুমি যে কারেন্ট I1 জানি আমি, এখানে I3 জানি, এই দুইটা কারেন্টের ডিরেকশন আমি জানি নিচের দিকে, তো দুটো কারেন্ট যোগ হবে। যদি কোনো কারণে এই সোর্সটা যদি উল্টো থাকতো, তাহলে এই কারেন্ট এদিকে যেত, তখন দুটো কারেন্টের ডিফারেন্স থেকে হয়তো এখানকার রেজাল্টেন্ট কারেন্ট এই রেজিস্টরের মধ্যে দিয়ে, তখন আমরা I3 স্যার মাইনাস I2। I3 টা স্যার বুঝলাম না স্যার একটু। I3 হ্যাঁ, I3 কিছু না, মানে কিভাবে বের করছে এটা বুঝলাম। হ্যাঁ, I think ভেরি সিম্পল। এটা তো সূত্র তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা আছে না, আর একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ফর্মুলা। কারেন্ট ডিভাইডার ফর্মুলার নিয়মটা হচ্ছে, তুমি যদি কখনো কোনো একটা সার্কিটের টোটাল কারেন্ট জানো, যেমন এই যে 3 এম্পিয়ার কারেন্টটা এখানে আসছে, তুমি আমার কার্সরটা দেখতেছো কিনা? এখানে 3 এম্পিয়ারটা জি স্যার। আসলো। হ্যাঁ, এই 3 এম্পিয়ার এসে সে দুইটা পথ পেয়েছে। 4 ওহম রেজিস্টার ভিতর দিয়ে যাওয়ার একটা রাস্তা পেয়েছে, 8 ওহম রেজিস্টার ভিতর দিয়ে যাওয়ার একটা রাস্তা পেয়েছে। তো এই দুইটা রাস্তা দিয়ে যেতে হলে কি কারেন্টটা দুটো ভাগ হয়ে যাবে না, দুটো রাস্তা পেলে? তো ভাগ হওয়ার নিয়মটা জি স্যার। হচ্ছে, তুমি যদি এই 4 ওহমের অ্যাক্রসের কারেন্ট বের করতে চাও, তাহলে নিয়মটা হচ্ছে এই টোটাল কারেন্টকে অপোজিট রেজিস্ট্যান্স, মানে এটা ছাড়া বাকি যে রেজিস্ট্যান্স থাকে সেটা দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে। এখানে তাই করেছে, দেখো I3 বের করেছে, এই যে যেটা আমি বলেছিলাম, এই টোটাল কারেন্টটা গুণ হবে, এটা যেহেতু আমি এটা ভিতরে প্রবাহিত কারেন্ট বের করতে চাচ্ছি, তাহলে টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স মানে হচ্ছে 8 ওহম, এই যে 3 এর সাথে গুণ করেছে 8 ওহম, ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স মানে এই যে 4 আর 8 যোগ করে ভাগ করেছে, ভাগ করলে বের হয় 2 এম্পিয়ার। এখন বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটাই। আর স্যার তোমাকে যদি বলো। স্যার এই সার্কিটে যে সার্কিট ভেরিয়েবল গুলো কি রেজিস্ট্যান্স এবং সোর্স, এগুলো কি সার্কিট ভেরিয়েবল বলে? সার্কিট ভেরিয়েবল না, সার্কিট ভেরিয়েবল তো হচ্ছে কারেন্ট ভোল্টেজ, এগুলো হচ্ছে সার্কিট ভেরিয়েবল। মানে যে ঠিক আছে, মানগুলো। হ্যাঁ হ্যাঁ, মানগুলো। আর এগুলো বলে এগুলো হচ্ছে যে এলিমেন্ট বলে, হ্যাঁ, রেজিস্টার যেগুলো, এগুলো এলিমেন্ট। এই যে V1 I1 I2 I3 এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলো তো চেঞ্জ হয়। দেখো না, তুমি এই সার্কিটে I3 পাইলা, অন্য একটা সার্কিট I3 এর মান হয়তো তোমার চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম নাও থাকতে পারে। অন্য একটা সার্কিট I3 এর মান কি 2 থাকবে, অন্য কিছু না হবে। না না। এগুলো হচ্ছে ভেরিয়েবল, যার হ্যাঁ মান স্যার। আমরা X Y Z বা I1 I2 B1 B2 এগুলোকে আমরা ভেরিয়েবল বলি, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন মান নেয়। আর যেমন 1 2, হ্যাঁ, এগুলো তো ফিক্স সংখ্যা, এগুলোকে আমরা ভেরিয়েবল বলি না। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি।
তাহলে যাও, ওরা ভোল্টেজ দুটো বের করে যোগ করে দিয়েছে, তুমি ইচ্ছা করলে দুইটা কারেন্ট বের করতে পারতে, যে যেমন I1 বের করেছি এবং I3 কারেন্ট বের করেছি। এই দুইটা কারেন্টের ডিরেকশন যেহেতু সেম, তাহলে তুমি বলতে পারতা টোটাল কারেন্ট, এখানে একটা নাম দিতা I। এখানে তোমার ভোল্টেজ দিয়ে দেখাইছে, তুমি এখানে কিছু না, সিম্পল এখানে V1 দিছে, তুমি এখানে একটা I দিয়ে দিতে পারতা, বা IB, যে কোনো একটা নাম করতে। তাহলে দুইটা কারেন্টের যোগ করে দিলে হয়তো এখানকার কারেন্ট পেয়ে যেত, সেই কারেন্টের সাথে রেজিস্টার গুণ করে দিলে এখানকার ভোল্টেজ পেয়ে যেত। অথবা যেভাবে করেছে সিম্পল, যে দুইটা ভোল্টেজ বের করেছে, B1 B2 বের করেছে, দুইটা B1 B2 যোগ করে দিলে হচ্ছে টোটাল বিটা বের হচ্ছে। দুইটা সোর্সের জন্য দুইটা ভোল্টেজ বের হচ্ছে, এবং দুইটা ভোল্টেজের ডিরেকশন সেম, মানে যে উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস। এটা কিন্তু উল্টা হইতো, হ্যাঁ, একটা হচ্ছে প্লাস মাইনাস, একটা হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস হতো, তাহলে কিন্তু আবার এদের মধ্যে ডিফারেন্স চলে আসতো। কথা বুঝতে পারছো? এই সেম ডিরেকশন থাকতে হবে, নিচেটার সাপেক্ষে উপরে যদি প্লাস থাকে, নিচেটার সাপেক্ষে উপরটা যদি প্লাস থাকে, তাহলে এই দুটো যোগ হবে। যদি ডিফারেন্স উল্টা হয়, তাহলে এখানে মাইনাস হবে, এবং মাইনাস হয়ে যেটা বড় হবে সেই চিহ্নটা বসবে। কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। মানে একটা ছোট সার্কিট দিয়ে সব কথা যদি আমরা বোঝা দিতে পারি, বাকি সার্কিট গুলো তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবে। আর আসমা খাতুন, তুমি হেল্প করবা সবাইকে, ঠিক আছে? অনেকে তো এখানে ডিপ্লোমা পড়ে নাই তো, বা কোচিং করে নাই, ওরা পারবে না, ওদের জন্য একটু কঠিন মনে হবে। আর তোমাদেরকে যে প্র্যাকটিস হোমওয়ার্ক গুলো দিচ্ছে, এগুলা করতেছো? জি স্যার, করতেছি। করে তো এই পর্যন্ত কেউ আমাকে মেল করলা না। যে প্র্যাকটিস হোমওয়ার্ক গুলো করছো সেগুলো আমাকে মেল করবা, বলছিলাম অনেক আগে একবার, ঠিক আছে? যার যার স্টুডেন্ট আইডি দিয়ে যেটা মেল করবা, তোমাদের আমি একটা ইমেল, আচ্ছা ইমেল আইডি তো দেওয়াই আছে, ওই ইমেল আইডি মেল করবা। সেখানে খেয়াল করবা যে সাবজেক্টটা হবে, হ্যাঁ, সাবজেক্টটা হবে তোমার স্টুডেন্ট আইডি, তারপর একটা স্পেস দিয়ে, মানে যেই থিওরিয়ামটা করতেছো সেই থিওরিয়ামটা, এবং এই প্র্যাকটিক্যাল প্রবলেম নাম্বার কত করতেছো। আর ওই যেখানে লেখবা সেখানে তোমার রুল নাম্বার থাকবে প্রত্যেকটা পেজে। কথা বুঝতে পারছো? স্যার বলতেছি পিডিএফ করে আপনাকে পিডিএফ এ আমাদের রোল নাম্বারটা বসিয়ে দিব শুধু। হ্যাঁ, পিডিএফও বসাই দিবা, হ্যাঁ, যে রিনেম করবা সেখানে বসাবা, এবং তুমি যখন লেখবা খাতায়, ওই খাতার প্রত্যেকটা পেজে তোমার রোল নাম্বার লেখা থাকতে হবে, যে কটা পেজ তোমাদের লাগে। কথা বুঝতে পারছো? এই জি স্যার। অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমরা কাউন্ট করব, মার্কিং করব, ঠিক আছে? যতগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম দিছি এ পর্যন্ত সবগুলো করে ফেলবা। স্যার এইগুলাই একসাথে শেয়ার এর মাধ্যমে পাঠিয়ে দেই সবাই। হ্যাঁ, শেয়ারের মাধ্যমে তো পাঠাবা, মেল করে আর কি, ঠিক আছে? তোমরা সবাই শেয়ার কে দিবা, শেয়ার সুন্দর করে সাজায়া, দরকার হলে কোনো ইয়ে থাকলে তোমাদের সাথে কথা বলে ফাইনালি আমাকে শেয়ার, হয়তো সবগুলোকে একসাথে করে একটা জিপ ফাইল করে পাঠাইতে পারে, সমস্যা নেই, এটা আরো ভালো হয়। কথা বুঝতে পারছো শেয়ার? জি স্যার। হ্যাঁ, হয়তো প্রথম দিকের কিছু অ্যাসাইনমেন্টের দায়িত্ব নিবা মুসাদ্দেক, পরের কিছু অ্যাসাইনমেন্ট ভাগ করে নিবা, দায়িত্ব নিবা, ফাইন। পুরো অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে, এই যে প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমাদের সুবিধার জন্য আমরা গুগল ক্লাসরুম করছি, হ্যাঁ ওইখানে সবাই দিলে তখন ওইখান থেকে একবারে জিপ ফাইল দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তাহলে তোমাদের যেটা সুবিধা হয় সেটা করবা, ওভাবে করে আমাকে একবার জিপ ফাইল দিবা, ঠিক আছে? দুইটা গ্রুপের সবগুলো স্টুডেন্টদের, এই যে এগুলো, এটা আমি একটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করবো, পরে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা ইন্ডিভিজুয়ালি। এখন তো এটা হচ্ছে কমন অ্যাসাইনমেন্ট, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট দিব, যাকে যারটা তার সে দিবে তখন। কথা বুঝতে পারছো? সেগুলো সহজ, কঠিন হবে না, জাস্ট এগুলো প্র্যাকটিস করা থাকলে ওগুলো কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? জি স্যার। তোমাদের ওই স্যার ক্লাস নেবে কটা থেকে বলছে? 10:30 থেকে? জি স্যার, 10:30 নিবে, আমাকে কল ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো আমরা পরে করাবো, হ্যাঁ? আপাতত ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে আমার সুপারপজিশন হয়ে গেল, বুঝছো? সুপারপজিশন কিন্তু ক্লিয়ার। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি করতে চাও, এটা একটু চিন্তা করতে হয়, থিঙ্কিং করতে হয়, যেহেতু এই সোর্সটার মধ্যে ইফেক্ট থাকে, হ্যাঁ, এই সোর্সটার মধ্যে ইফেক্ট থাকে কি, এই যে I0 যেমন একটা প্রবলেম দেওয়া আছে, 5I0 বা I0 বলে, এই I0টা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার প্রত্যেকটা সোর্সের ইফেক্টের কারণে
I0 চেঞ্জ হবে, I0 চেঞ্জ হলে তোমার এটা চেঞ্জ হবে। তো এটা আমরা পরে করবো আর কি, আপাতত সিম্পল ভাবে যাই। তাহলে আমাদের সুপারপজিশন হয়ে গেল। এখন থিওরেম বাকি আছে কোনটা বলো? সুপারপজিশন আমরা প্র্যাকটিক্যাল হোমওয়ার্কও দিয়ে দিয়েছি। তোমরা আরো কিছু প্র্যাকটিস করতে চাইলে এগুলো যে অনুশীলনী পাবা, সাবজেক্ট চ্যাপ্টারের শেষে কিছু অনুশীলনী পাবা, সেখানে আমি যেগুলো করতেছি ওই রিলেটেড যে অনুশীলনী প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। যেমন এই যে এখানে একটা প্রবলেম আছে, এখানে কিছু না, এটা 3টা সোর্স দিয়ে করেছে। এটা দেখো তো বুঝো কিনা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু বড় মনে হইলো, এটা ইম্পর্টেন্ট এবং কঠিন কিছু না, জাস্ট বড়। এখানে একটুটুকু কাজ করেছে, এটা সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ডিপেন্ডেবল সোর্স নাই। এগুলো কে? সবই ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তোমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট সোর্স তো চিনতে পারো। হ্যাঁ স্যার। জাস্ট কিছুই না, যদি এখানে এরকম যে স্কোয়ারের মতো ঘর থাকে বাঁকা এবং সেখানে I0 বা B0 থাকবে, তখন বোঝা যাবে এটি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেবল সোর্স। আর এইগুলো তো ফিক্সড ভোল্টেজ, যেমন 24 ভোল্ট ফিক্সড, 12 ভোল্ট ফিক্সড, 3 অ্যাম্পিয়ার ফিক্সড, এগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সোর্স, মানে সে কারোর উপর ডিপেন্ড করতেছে না। কথা বুঝতে পারছো সবাই? জি স্যার, এখানে 3টা সোর্স আছে, 3টা সোর্সের জন্য 3টা কারেন্ট বের হবে। পরে ডিরেকশন অনুযায়ী সেগুলো সামারি করে তারপরে আমরা ওগুলো ইয়ে করবো আর কি, কাউন্ট করব। হ্যাঁ, তাহলে এটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা সবাই একটু দেখো, দেখো বুঝো কিনা একটু দেখো, পরে আমি বুঝিয়ে বলতেছি। কোশ্চেনটা হচ্ছে, ফর দ্য সার্কিট ইন ফিগ 4.12 ইউজ দ্য সুপারপজিশন থিওরাম টু ফাইন্ড আই বের করার জন্য সুপারপজিশন থিওরামটা ব্যবহার করো। তো যে ও আসমা অলরেডি বলে দিয়েছে যে আমরা 3টা সোর্সকে নিয়ে কাজ করব। ফার্স্টে এই সোর্সটা ধরতে পারো, তারপর এটা দিতে পারো, তারপরে এই সোর্সটা ধরে। মেন টার্গেট হচ্ছে তোমার এই 3 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত ফলো করবে, এবং কারেন্টের তোমার ফাইনাল একটা ডিরেকশন দেওয়া আছে এইটা। এখন তুমি যখন এই লুপ ধরবা, তো এই লুপ অনুযায়ী একটা কারেন্ট চিন্তা করবা। এই লুপ যখন ধরবা, এখানে অনুযায়ী কারেন্ট চিন্তা করবা কোন দিকে যায়। যখন এটা ধরবা, তখন এটা চিন্তা করবা, তখন কারেন্টটা কোন দিকে যায়। তখন ফাইনালি 3টা কারেন্টের ডিরেকশন কি আছে, সেই ডিরেকশনকে সাম আপ হবে, এবং ফাইনালি এই কারেন্টের ডিরেকশনের সাথে ওই ডিরেকশনটা ম্যাচ করতেছে কিনা, এটা হচ্ছে তোমার ফাইনাল মানে রেজাল্টেন্ট ডিরেকশন। এখন এই ডিরেকশনের যদি কারেন্টটা এই ডিরেকশনের উল্টা থাকে, তাহলে এই কারেন্টের ডিরেকশনটা মাইনাস আসবে রেজাল্টটা। ওকে, আমরা যদি প্রবলেমটা শুরু করি আবার, তাহলে চিন্তা করো। এখন দেখো তোমার এখানে করে দেওয়া আছে, আমরা যদি এখানে দেখি, এই যে একটা ABC করে দিয়েছে। তো ABC করে দিয়েছে মানে ফার্স্টে এই সোর্সটা নিয়েছে, বাকি দুটো সোর্সটাকে কি করেছে বলো? ওমিট করে দিয়েছে। তো ওমিট করার ক্ষেত্রে, ওমিট মানে বাদ দিয়ে দেওয়া, তো বাদ দেওয়ার একটা নিয়ম আছে। কি বলেছিলাম? কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে, ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে, এই কথাটা বলছিলাম। হ্যাঁ স্যার। এটা কিন্তু মনে করতে হবে, মনে রাখতে হবে তোমার। হ্যাঁ ফাহিম, মুসাদ্দেক, বুঝতেছো তোমরা? জি স্যার, মোটামুটি বুঝতেছি। না বুঝতে ডিসকাস করবা, আসমা হোক বা অন্য যে হোক, যারা ভালো পারে তাদের সাথে ডিসকাস করবে। এগুলো খুব মজার অঙ্ক, কিন্তু আমরা ফেস টু ফেস হলে আরো ভালো বুঝতাম। তো যা হোক, এখনো বোঝার কথা। তো আমরা যেটা ধরলাম, বা এই 12 ভোল্টের সুইচটাকে ধরলাম, আর তাহলে এই ভোল্টেজটাকে দেখো, উপরে যেটা ছিল এটাকে যদি আমি ভোল্টেজ সুইচটাকে শর্ট করে দেই, তাহলে কি থাকতেছে? শুধু 8 ওহম থাকতেছে। এটাকে যদি ওপেন করে দেই, তাহলে কি হচ্ছে? ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো কিভাবে করতেছি আমরা, এখানে সব করে দেওয়া আছে, তারপর আমি বলে বোঝাচ্ছি। তাহলে এই কারেন্টটা আমি নাম দিয়েছি I2, কি দিয়েছি? I2, আর কিছুই না। এখানে সব পাকনামি করে আবার I1 দিচ্ছে, দরকার ছিল। তো দেখো, তাহলে তোমার এখন সিম্পল সিরিজ প্যারালাল সার্কিট করতে পারো তুমি। তাহলে সিরিজ প্যারালাল যদি করতে চাও, তাহলে দেখো একটু চিন্তা করে, এই রেজিস্টরটা কি অবস্থা আছে? এই রেজিস্টরটা সিরিজে না, দেখে বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা সিরিজ আছে, 8 ওহম আর হচ্ছে 4 ওহম। হ্যাঁ, এই সার্কিট গুলো আঁকা দেখে মনে হচ্ছে কঠিন, বাট এগুলো আমরা যদি বোর্ডে আঁকতে পারতাম সুন্দর করে, তাহলে আর একটু বোঝা যেত। এই রেজিস্টারটা দেখো, এটা এসে এটা তো ওপেন, এটা তো ওপেন, এখানে কিছু নাই, মাথাটা এখানে এসে শেষ, এই মাথাটা এখানে এসে শেষ। তাহলে এটা হয়ে গেল, যোগ করলে হয় 12। ঠিক আছে, এই 12-র সাথে 4 ওহমটা হচ্ছে প্যারালাল। তাহলে 12 আর 4 যদি প্যারালাল করো, তাহলে কত হয় দেখো, সেটা হচ্ছে 3 ওহম হওয়ার কথা। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। করতে পারতেছ? এই যে করে মনে এখানে দেখাইছে কিনা?
এই যে এখানে কথাগুলো বলছে, হ্যাঁ, কম্বাইনিং ফ্রম অন দ্য রাইট হ্যান্ড সাইড ইন সিরিজ, এই যে 8 আর 4 হচ্ছে সিরিজ উইথ প্যারালাল 4, এটা করলে হয় এই যে 3। দেখছো আমি যে কথা বলছি এটা ভাষায় দেখাইছি। তো তোমরা এভাবে দেখতেও পারো, তোমরা যদি এরকম দেখতে চাও, যদি দেখতে চাও তাহলে দেখো, তুমি যদি এটা দেখতে চাও তাহলে এটা আছে, আমি তো বললাম এই দুটো যোগ করলাম, তাহলে তোমার এখানে আসলো মনে করো 12, এটা আমরা প্যারালাল লিখি 4। তো প্যারালাল নিয়মটা কি মনে আছে? ওই দুটা রেজিস্ট্যান্সের গুণফলকে ওই দুটা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করলে প্যারালাল রেজিস্ট্যান্সের মান বের হয়। তাহলে করো 4 12 48, আর এটা কত হয় 16, 16 দিয়ে এটাকে কাটলে হয় 3। পেয়ে গেছি, বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এখানে এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা টোটাল সামেশন হচ্ছে এই 3 ওহম রেজিস্ট্যান্স, আর বাকিটা তো আগের মতোই ছিল। তাহলে তুমি এখানে 12 ভোল্ট জানো, 3 এটা সিরিজ আছে, যোগ করলে 6 দিয়ে 12 ভোল্টেজকে ভাগ করলে বের হবে, সরি, তো যাই হোক, বুঝতে পারছো কিনা? তাহলে এই 12 ভোল্টেজকে 6 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করলে বের হবে, এখানে I2 I1 নাম দিয়েছে, I1 নাম দিয়েছে, I1 সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। 12 ভাগ 6, কাটলে বের হবে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা I1 এর পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার। আমাদের নিয়মটা হচ্ছে লেখা, আসলে এগুলো তোমাদের বোর্ডে করে লিখতে পারলে ভালো হতো। এই 2 অ্যাম্পিয়ার এর নিচে একটা ডিরেকশন দিয়ে দিতে পারো, এরকম দিলে বোঝা যাচ্ছে কারেন্টটা নিচের দিকে ফ্লো করতেছে। ঠিক আছে, I1 কারেন্টটা 2 অ্যাম্পিয়ার এবং নিচের দিকে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কি না? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। একইভাবে মনে করো এখন তোমার যেটা করেছে, হ্যাঁ, এখন যেটা করেছে, এখন পরেরটা ধরেছে একইভাবে, হ্যাঁ, এখানে সোর্স নিয়েছে কোনটা, এই 24 ভোল্টের সোর্স নিয়েছে, আর এই সোর্সটা শর্ট করে দিয়েছে, এই কারেন্ট সোর্স ওপেন করে দিয়েছে। এখন এখানকার কারেন্টটা ফ্লো হচ্ছে, তাহলে এই কারেন্টটা এসে দেখো এখানকার এসে ফ্লো হবে, এদিকে যাবে। ঠিক আছে, এখানে এসে এদিক দিয়ে একটা ভাগ হবে, এদিক দিয়ে একটা ভাগ হবে। মনে করো একটা নিয়মটা হচ্ছে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট একটা বের হয়ে বিভিন্ন পথ ঘুরে ওখানে আবার ফিরে আসবে, এটা হচ্ছে নিয়ম। একটা ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হবে সে যতগুলো পথে যেতে পারে সবগুলো পথে ঘুরে ফিরে আবার তার ওখানে আসবে। এটা যেমন প্লাস মাইনাস, যদি আমরা ডিরেকশন গুলো এভাবে ধরেছি, বাট কারেন্টটা কিন্তু এদিক থেকে এসে এদিক দিয়ে যে এদিক দিয়ে যে, কথা বুঝতেছো? এই কারেন্টটা এসে এদিক দিয়ে যে এখানে, আবার একটা আসে এদিক দিয়ে যে এদিকে এসে এদিকেও যেতে পারে। অথবা তুমি এই লুপটা তুমি যেদিকে ধরবা নিজের মন মতো ধরা যায় এবং সে অনুযায়ী ডিরেকশনের ব্যাপারটা ঘটে যায়। ওকে, আমরা এরকম ধরেছি। তাহলে এটা ধরলে তাহলে কি ঘটনা ঘটে দেখো, আমি এখন বের করতে হবে I2 কারেন্ট। আমরা এটা নাম দিয়েছি, কারেন্টের নাম দিয়েছি কি I2। এটা ভুল লিখেছে, বুঝছো? এখানে I1 হবে না, এটা I2 হবে, মনে রাখতে হবে, ভুল লিখে ফেলছি। ক্লিয়ার কথাটা? শুনতে পাচ্ছ কিনা? স্যার স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটাও I2 হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একে I2 নাম দিয়েছি, দিয়ে পরে ফাইনালি করবো আর কি।
ঠিক আছে, কিন্তু I2 টাও ঠিক হয় নাই। I2 ডাবল প্রাইম, I2 ট্রিপল প্রাইম, তখন এটা আলাদা আলাদা সোর্সের কারেন্ট গুলো বুঝাইতো। ও তাহলে এটাকে যদি তুমি ঠিক রাখতে চাও তাহলে এটাকে I1 দাও, এখানে I1 হবে, আর এটা I2 হবে, এটা I3 হবে। তুমি যে কোনো একটা ডিরেকশনে যেতে হবে, মানে এই তিনটা সোর্সের জন্য এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে তিনটা ভিন্ন ভিন্ন নাম দিবা, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হইলো কোন সোর্সে কোন কারেন্টটা, তা নাহলে তো নিজেই কনফিউশন পড়ে যাবা। কথা বুঝতে পারছো? খেয়াল করে, এটা ভুল করেছে, এখানে I1 দিবা, এটা I2 ঠিক আছে, এটাকে I3 বানাবা। এই দেখো ফাইনালি আবার পণ্ডিতরা এটাই করেছে, I মানে হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 যোগ করেছে। I2 ঠিকই দিয়েছে, কিন্তু এখানে I2 আবার মাইনাস দিয়েছে। I2 টা মাইনাস দিয়েছে কেন? এই I2 টার মানটা -1 দিয়েছে কেন বলতে পারবা? ডিরেকশন তো নেগেটিভ দিকে ছিল। এই যে আর I2 যে বিপরীত দিকে কারেন্ট, গেছে তাই। হ্যাঁ I2 যে কারেন্টটা এটা বিপরীত দিকে গেছে, এটা বের করে আমরা দেখি এখন। দেখো তোমার এখানে করে দেওয়া আছে, to get I2 consider the circuit in fig, এত B নাম্বারটা, analyze the mesh analysis। তো mesh analysis করতে যে তারা যে নাম দিয়েছে, এখানে একটা mesh analysis করতেছে, এটা দিয়েছে IA, এটাতে দিয়েছে IB। তাহলে দেখো 16 IA minus 4 IB plus 24 equal 0। তারপরে তো কিছু না, এটা এদিক সেদিক করেছে, হ্যাঁ সবাইকে 4 দিয়ে ভাগ করে দিয়েছে এবং এটাকে এদিক নিয়ে গেছে। আবার পরের লুপটা নিয়েছে এরকম ম্যাথ অ্যানালিসিসে, এই প্রথমে এই লুপটা ধরেছে, ধরে 24, আর এটা তো সিরিজে হয় 12, এটা 4, ঠিক আছে। তাহলে এখানে দেখো কিভাবে করেছে, এই যে 16 IA মাইনাস 4 IB, 16 পাইলো কোথায়? যখন তুমি এই লুপটা চিন্তা করতেছো শুধু, তখন তো স্যার শুধু এখানে চিন্তা কর, বলো। স্যার এখানে লুপ আর ওই প্লাস মাইনাসের চিহ্ন দুই দিকে দুইটা করলো না? হ্যাঁ মানে লুপ দিছে একদিকে আর আমরা কারেন্ট ফ্লো আরেকদিকে করা যাচ্ছে না, প্লাস দিচ্ছে আরেকদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লুপটা তুমি তোমার মতো ধরো, সবসময় সাধারণত এটা ক্লকওয়াইজ আমি ধরো ঘুরাই আর দিলে কি। তাহলে আমাদের সুবিধা হবে না? হ্যাঁ দূরাই দিতে পারো, কিন্তু ওই লুপগুলো সাধারণত ক্লকওয়াইজ ধরে আর কি, হাতের কাঁটাটা যেভাবে ঘুরে না ডান দিকে, জি এই লুপটাকে ধরে। তখন তোমার এই চিহ্ন যা আছে সে অনুযায়ী উল্টা হয়ে যায়, সমস্যা নাই, সে একই কথা আর কি। এই আচ্ছা ম্যাথ অ্যানালিসিসের লুপগুলোকে সবসময় এরকম ক্লকওয়াইজে ধরে, ঠিক আছে, সাধারণত উল্টা ধরে না। তো এদিকে ধরবা, কিন্তু এখানে যে ডিরেকশন আছে প্লাস মাইনাস সে অনুযায়ী মাইনাস হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসটা খেয়াল রাখবো যে একই দিকে ধরবো আমি সবসময়, তখন তার করসপন্ডিং যে চিহ্নগুলো হয় যেভাবে হয় প্লাস মাইনাস সে অনুযায়ী হবে। তাহলে এখানে যদি দেখো যেটা হলো, তুমি এই যে এখানে যে কারেন্টটা, এটা ভিতরে এটা এই কারেন্টটা তো এখানে বের হয়, কারণ আমি লুপে ধরে নিচ্ছি IA কারেন্ট, এই কারেন্টে দিয়ে ফ্লো করতেছে। তাহলে এখানে কি 8 আর 4 12, ঠিক আছে, এটাকে লাইন কমাইছে তো এখানে দিয়ে কারেন্টে যাচ্ছে, দেখো এখানে কারেন্টে যাচ্ছে 4IA, আর এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, ঠিক আছে, তাহলে হচ্ছে -4IB। কথা বুঝতেছি কিনা? এখানে কারেন্ট ফ্লো করতেছে কোনটা? IA মাইনাস IB, আর এটার বিরুদ্ধে কারেন্ট ফ্লো করতেছে শুধু IA। কথা বুঝতেছো কিনা? জি স্যার। এইখানে তো এই IB কারেন্ট রেজিস্টারতে ফ্লো করতেছে, IA কারেন্ট রেজিস্টারতে ফ্লো করতেছে, কিন্তু এই রেজিস্টার ভিতরে শুধু IA কারেন্ট ফ্লো করতেছে। তাহলে হচ্ছে 12 IA। এখানে যেটা হচ্ছে আমার যেহেতু এদিকে যাচ্ছে কারেন্টটা, আর এদিকে হচ্ছে মাইনাস এটা, তাহলে দেখো এই যে -4IB, এখানে এই +4IA একটা তৈরি হচ্ছে, এই 4IA এবং এই 12IA মিলে হচ্ছে 16IA, এখানে একটা লাইন কমাই দিছে, +24, এই যে এখানে আসতেছে +24। কি বুঝতে পারছে? স্যার এটা আমি ভালো বুঝি নাই। এটা না বুঝলে তুমি ম্যাথ অ্যানালাইসিস ছাড়াও এটা করতে পারতা, বুঝছো? এখানে পণ্ডিতই করেছে, ম্যাথ অ্যানালাইসিস ছাড়াও তুমি বের করতে পারতা।
আমার যে কারেন্ট বের করা দরকার তুমি সিরিজ প্যারালাল করে করতে পারতা। সিরিজ প্যারালাল করে কিভাবে করতে পারতা? এটা একটু কমপ্লেক্স করে করেছে। সিরিজ প্যারালাল করে করতে পারতে কিভাবে দেখো, তোমার এখানে আছে 24, ওকে ফাইন। তারপরে তুমি যদি এটা করো, এই রেজিস্টার দুইটা, এই দুটো রেজিস্টার কিন্তু কি আছে? প্যারালাল। প্যারালাল আছে। তাহলে এটাকে প্যারালাল করে তুমি এটার সাথে সবগুলোর সাথে সিরিজ করে, তাহলে এই ভোল্টেজকে এটা প্যারালাল করলে যা হয় এবং এখানে যে রেজিস্টার গুলো আছে এগুলো সব সিরিজ করে যোগ করে এটাকে ভাগ করলে এখানকার টোটাল কারেন্ট পেয়ে যেতাম। তো টোটাল কারেন্ট পাওয়ার পরে তখন এখানকার টোটাল কারেন্টটা এখানে আসবে বা এদিক দিয়ে আসবে। এসার পরে এখানে যে টোটাল কারেন্টটা আসলো এই রেজিস্টার দিকে আসলো, আসার পর এখানে একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে, তখন সিম্পলি তুমি এটাকে এখানকার কারেন্টটা বের করতে পারতা। তাহলে আমরা যদি করি ওটা, তুমি যদি দেখতে চাও আমরা যদি এটা করে দেখাই, এখানে খেয়াল করো, দেখি আমরাও প্র্যাকটিস করি। তাহলে তোমার এই 3 আর 4 এর প্যারালাল করলে কত হয় বলো দেখি, বলতে পারবা? আসমা খাতুন বুঝতেছো কিনা? হ্যাঁ স্যার পারবো। কত হয় বলো? স্যার 1.7। 1.7, এটা দশমিক চলে আসছে। স্যার ঠিক আছে, তাহলে এই দুটার প্যারালাল আমরা জানলাম, এটা আর হ্যাঁ তাহলে এই দুটো প্যারালাল জানলাম। আর এরপরে আমরা এটা সবগুলো যোগ করলে কত হয়? তাহলে হচ্ছে 12, 13, 13.7। তো এটাকে 24 কে ভাগ করো, কত হয়? 24 কে 13.7 দিয়ে ভাগ করলে কত এম্পিয়ার হয় দেখো তো। 1.75। কি কয় এটাও হয় এরকম। ঠিক আছে, দেখো এই যে ওদেরও ভগ্নাংশ, তাই না? এই যে i এর সমান 7/4। জি স্যার। সেভেন বাই ফোর আইবি গুণ আছে, আর i2 সমান হচ্ছে ib ইকুয়াল 1। যা হোক আমরা পেলাম, এটা পেলাম কত? 1. হ্যাঁ কত পেয়েছি এটা বলো? 1.75। 1.7। ওকে, যা পাইছি তাই লিখে রাখা, ঠিক আছে। কিন্তু ওদেরটা আবার এরকম কেন? 1 পাইলো কোথা থেকে? তো যাক, আমরা যেটা পাইছি, আমরা কোনটা পাইছি? এই কারেন্টটা কোথায়? টোটাল কারেন্ট নাকি? মোট কারেন্ট স্যার। এই কারেন্টটা কোনটা ছিল? এটা টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট। তো টোটাল কারেন্ট আমার এখানে আসতেছে এটা আবার না? ভাগ। এটা আবার এখানে একটা ভাগ হবে, এখানে ভাগ হবে। তাহলে এখানে আমার কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, এই কারেন্টটা আসছে এখানে, আসার পরে এখানে একটা ভাগ হবে, এখানে ভাগ হবে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স হচ্ছে 12, হ্যাঁ এটা হচ্ছে 3। তাহলে আমি এখানকার কারেন্ট বের করতে গেলে আমাকে গুণ করতে হবে এখানকার রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে আমার কি দাঁড়াইলো? টোটাল কারেন্ট বের করার নিয়মটা হচ্ছে, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে হলে আমাকে বের করতে হবে 12 × 1.75।
ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স কত হয় 15। দেখো তো এটা করলে কত হয়, ক্যালকুলেটর টিপো। স্যার 1.4। 1.4 স্যার। 0.4 হয়। স্যার বি নাম্বার ফিগারে 1 এম্পিয়ারই হবে। কিভাবে হবে? স্যার এখান দিয়ে কারেন্ট আসতেছে আমার টোটাল কারেন্ট 1.75, তারপর আমার এখানে কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে স্যার। ভাগ হওয়ার পরে আমি যদি এটা 3 এম্পিয়ারের কারেন্ট হিসাব করতে যাই তাহলে 1.75 ইনটু 4 বাই 7, তাহলে স্যার 1 হয়। এখানে কারেন্ট আসলো না। 1.75 কারেন্ট আর আমার বিপরীত শাখা হলো 4 আর নিচে হলো 4 প্লাস 3 7 সমান সমান 1 এম্পিয়ার। সরাসরি 1 আসে না তো। আচ্ছা, টোটাল কারেন্ট বের হলো এখানে, সে একটা ভাগ হচ্ছে, এ একটা ভাগ হচ্ছে, ঠিক আছে না? এই ভাগটা তো আবার এটার সাথে, তোমার কি 4 হয়? স্যার 1 আসতেছে, স্যার 1 আসতেছে। একজন বলে আসে না, দাঁড়াও আমি দেখতেছি। টোটাল কারেন্ট 1.75 ইনটু বিপরীত ওয়ানই শাখা তো হলো আসে। আমার 4। বিপরীত শাখা তো 4 আর মোট কারেন্ট আর দুই টোটাল মিলে হচ্ছে 7, তাহলে 7 স্যার 7 হলে তো অনই আসে। 1 আসে স্যার। হ্যাঁ হ্যাঁ, 1.75 into 4 divided 4 by by 7 3. হ্যাঁ, ও 7। নিচে 7 দিতে হবে স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 1 আসছে, এটাই কারেক্ট। ঠিক আছে, এটা হয়েছে। স্যার এই যে এখানে কারেন্ট আসলো না, কি যে ঝামেলা করে। ঠিক আছে, এই যে কারেন্ট আসলো না, সে একটা ভাগ হয়েছে, একটা ভাগ হয়েছে এখানে আসছে। ঠিক আছে, এইখানে ভাগ করে যাবে আর কি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, কিন্তু এই কারেন্টটা এসে এই I2টা এদিকে আসতেছে। ও, এখানে একটু ঝামেলা আছে, বুঝছো? স্যার এখানে কোনো পজিটিভ ঝামেলা নাই। নেগেটিভের সমস্যা আছে স্যার। এখানে পজিটিভ নেগেটিভ না, একটু ঝামেলা আছে। বিপরীত দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কারেন্ট স্যার। কারেন্ট ওই দিক দিয়ে পজিটিভ আইসা 4 এম্পিয়ার এবং 3 এম্পিয়ার দিয়ে ভাগ হইতেছে সবার আগে, তারপর আবার 4 এম্পিয়ার দিয়ে আবার 8 এম্পিয়ার দিকে সোর্সে যাচ্ছে। না না, এখানে কিছু ফ্যাক্টর আছে, বুঝছো? ফ্যাক্টর গুলো হচ্ছে, এটা আসলে খুব জটিল না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কি। তোমার এখান থেকে টোটাল কারেন্টটা বের হচ্ছে কত বলো? 1.75 বলছো। 1.75। এই কারেন্টটা এখানে একটা কারেন্ট ঢুকবে, হ্যাঁ এখান দিয়ে এদিকে একটা, যাবে। হ্যাঁ, যাওয়ার তারপর 2 পরে এম্পিয়ার দিয়েছে। হ্যাঁ, আবার এইখান থেকে যে এদিক দিয়ে কারেন্টটা একটা চলে আসতেছে, আসবে স্যার, শর্টের দিকে একটা চলে আসবে। এদিক দিয়ে একটা কারেন্ট আসবে, হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে আবার একটা কারেন্ট ঢুকবে, ঠিক আছে? এই দুইটা কারেন্ট যোগ হয়ে আবার 4 ওহম দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, 4 ওহম 8 ওহম দিয়ে ওই টোটাল কারেন্টটাই প্রবাহিত হচ্ছে 1.75 এ যাচ্ছে। এই কারেন্ট এসে এদিক দিয়ে যেতে চাবে না, এই কারেন্টটা এসে কিন্তু এদিক দিয়ে যেতে চাবে না। কেন যেতে চাবে না? এখানে তো পথ ফাঁকা, ঠিক আছে? এখানে একটা কারেন্ট যাবে, এখানে একটা কারেন্ট আসবে, এই কারেন্টটা এসে এখানে ঢুকবে। তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে,
কিন্তু তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে, বাট এই 4 কে নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি না, আমরা ক্যালকুলেশন করতে হবে এই 4 আর এই 3 এর মধ্যে। জি স্যার, জি স্যার, জি স্যার। এখন ব্যাপারটা ক্লিয়ার হলো, ক্লিয়ার তোমরা এখন? এবং এই কারেন্টের ডিরেকশনটা হচ্ছে যে উপর থেকে নিচে, আর আমাদের কারেন্টের ডিরেকশন হচ্ছে নিচ থেকে উপরে, এই কারণে এটা হবে মাইনাস। নেগেটিভ 1 হবে। হ্যাঁ, এই কারণে মানটা হচ্ছে এখানে -1। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমি নিজেও ক্লিয়ার হলাম। ঠিক আছে, কে কথা বলতেছো এখন? স্যার মীর শরীফ হোসেন। মীর শরীফ হোসেন, এই তোমরা মীর শরীফ হোসেনের সাথে ডিসকাস করবা, ও ব্যাপারটা মোটামুটি বুঝছে। তো যা হোক, এখন 3 নাম্বার পয়েন্টে যদি আমরা যাই, 3 নাম্বার সার্কিটে যদি যাই, তাহলে দুটো ভোল্টেজ সোর্স আমি শর্ট করে দিলাম আর একটা কারেন্ট সোর্স থাকে। এখন এই সোর্স দিয়ে যদি ইজিলি বের করা যাবে, এটাও একটা সিম্পল সার্কিট। এটা সিম্পল সার্কিট হলো এখানে দেখো সিম্পল কিনা একটু চিন্তা করে দেখো। এই কারেন্টটা এখানে গেল, এই দুইটা প্যারালাল করে দিলে, প্যারালাল করে দিলে এখানে হয়ে যাবে, তখন এটা সিরিজ হবে। এখানে তোমাদের সিরিজ প্যারালাল প্র্যাকটিস করতে হবে। তো যা হোক, আমাদের এখানে কারেন্ট সোর্স আসছে, এই কারেন্টটা এসে এখানে একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে, নাকি? ভাগ হয়ে আমার এখানে ঢুকবে, ঢুকে কারেন্ট এদিকে চলে যাবে, এই যে একদিন কারেন্ট যাবে। তোমাকে মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার কারেন্ট বের করা। তাহলে তোমার মেন উদ্দেশ্য হচ্ছে, এটা তো শর্ট, তোমার টোটাল কারেন্ট দেওয়া আছে, টোটাল কারেন্ট এখানে আসলো, এসে এখানে একটা কারেন্ট গেল, এখানে একটা কারেন্ট গেল। ঠিক আছে, তাহলে তুমি যদি এই ব্রাঞ্চে কারেন্ট অথবা এই ব্রাঞ্চে কারেন্ট, দেখি ওরা কিভাবে করছে। আমরা একটু যাই, তিন নাম্বার সার্কিটটা। To get I3, consider the circuit in figure তো using nodal analysis। ওরা পণ্ডিতরা আবার নোডাল অ্যানালিসিস ব্যবহার করছে। নোডাল অ্যানালিসিস যা করা যায় সেটা একরকম ইকুয়েশন দিয়ে, আর সিম্পল সিরিজ প্যারালাল দিয়ে করতে চাইলে সিরিজ প্যারালাল করলে বেটার হবে। আসলে মানে যে যেটা দিয়ে পারো আর কি। আর সিরিজ প্যারালাল করতে হলে এই সার্কিট গুলো কয়েকটা সার্কিট বানাইতে হবে, ছোটখাটো সার্কিট। ফার্স্টে মনে করবা যে তুমি তো এখন টোটাল কারেন্ট জানো, টোটাল কারেন্টটা যেহেতু জানো, এই কারেন্টটা এসে দুই ভাগ হবে, একটা ভাগ হবে, একটা ভাগ হবে। এটা বোঝার জন্য তোমাকে এটা যে ভাগ হবে, তাহলে এই সার্কিট গুলো এটাকে আগে এই দুটাকে প্যারালাল করে ফেলতে হবে। কথা বুঝতেছো? এই দুটাকে প্যারালাল করতে হবে, করলে তোমার যে সার্কিটটা দাঁড়ায়, হ্যাঁ, এটাকে যদি প্যারালাল করে দাও তাহলে কি হয় বলো? তাহলে এই প্যারালালটা আবার এটার সাথে সিরিজ হয়ে এই কারেন্টের দুই ভাগ হবে, এই একটা ভাগ, এই একটা ভাগ। বুঝতে পারছো? তাহলে এইটাকে আগে প্যারালাল করতে হবে, করে এটার সাথে সিরিজ কাউন্ট চিন্তা করতে হবে, করলে তখন এই দুটা ভাগে ভাগ হবে, কারেন্ট এই একটা ভাগে। এখন যেহেতু এই ভাগটা পেয়ে যাবা, তখন এটা আবার আগের ফর্মে চলে আসতে হবে, সার্কিটটা আগের মতো ধরে কনসিডার করে, তখন এইটা এই দুটার মধ্যে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এই দুটার মধ্যে। কথা বুঝতেছো কিনা? তাহলে তোমরা আমাকে বলো, সিরিজ প্যারালাল করলে সোজা, কিন্তু সেটা বুঝতে হবে মানুষ সিরিজ প্যারালাল 3 আর 4 এর প্যারালাল করলে কত হয়? 3 আর 4 এর প্যারালাল করলাম না, একটু আগে দেখলাম 1.7, এবং সেটা তুমি 8 এর সাথে যোগ করলে হয় 9.7, তাই না? জি স্যার, সিরিজ প্যারালাল করে বের করলে সুবিধা হবে বেশি। হ্যাঁ, তো এই দুটো আমি প্যারালাল করলাম। স্যার এটাও কিন্তু 1 এম্পিয়ারই আসে। হ্যাঁ, 1 তো আসবে। এটা প্যারালাল করলাম, এটার সাথে সিরিজ করলাম, করে এখন তার আমার দুটো রেজিস্ট্যান্স হয়ে গেল, শুধু এইটা এটা। তখন এই দুটোর মধ্যে ভাগ করে তোমাকে বের করতে হবে এখানকার কারেন্টটা কত ফ্লো হয়। এখন এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হবে মনে হয় 1.75, নাকি? 1.75 ইনটু বিপরীত শাখা হলো আমার 4। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বাকিটা হচ্ছে এই যে দুটো, হ্যাঁ একই রকম, এটার মতোই। এটা যখন এখানে 1.75 আসবে, এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে এখন কারেন্টটা ভাগ হতে যায়, এটা বের করতে হলে বিপ রেজিস্ট্যান্স 4 ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স করলে বের হবে এটা I3, কিন্তু এটার ডিরেকশন হচ্ছে এটা এই 3 হবে এখানে, আর এটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে।
নিচে মেইন যে দিলে পজিটিভ ডিরেকশনটা ছিল, হ্যাঁ মেইন যে ডিরেকশন ছিল কারেন্টের, সেই ডিরেকশনের সাথে মিলে গেলে আমরা পজিটিভ দিব, তার সাথে না মিললে উল্টো হলে মাইনাস দিব। নেগেটিভ। স্যার ল্যাব ক্লাস ছিল। হ্যাঁ শেষ, কথাটা বুঝতে পারছো কিনা? আমরা চলে আসছি শেষের দিকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে মেইন সার্কিট যে ডিরেকশনটা দেখাচ্ছিল, এই ডিরেকশনটা হচ্ছে নিচে দিকে, তাহলে এই ডিরেকশনের সাথে যাদের ডিরেকশন মিলবে সেটা হচ্ছে প্লাস, আর যাদের মিলবে না সেটা হচ্ছে মাইনাস। এটা মনে রাখতে হবে, মনে রাখলে আমরা পেয়ে যাব। তখন এই যে কারেন্টটা পেবো, এটা যেটা মিলে নেই উল্টো হয়েছিল মাইনাস দিচ্ছে, যেটা মিলছে প্লাস, তাহলে কাটাকাটি করে ফাইনালি 2 এম্পিয়ার আসছে। এটাই তোমার রেজাল্ট। তাহলে এটাও বাসায় প্র্যাকটিস করবা, আর এই হোমওয়ার্কটা অ্যাসাইনমেন্টটা করবা, ঠিক আছে? নিজেরা ডিসকাস করে করবা। তারপরে না পারলে একবার নোডাল অ্যানালিসিস মতো করে করতে হবে এরকম না, আমি যেটা সিরিজ প্যারালাল করে করছি এভাবেও করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা কোন স্লট ফাঁকা থাকলে আমাকে ইন দ্য মিড টাইম জানাবো, আমি আবার ক্লাস নেব, ঠিক আছে? ওকে স্যার। আজকে এই পর্যন্তই থাকো, তোমরা নিজেরা ডিসকাস করে স্টাডি করো, আমাকে আপডেট জানাবা। ওকে আজকে এই স্যার। পর্যন্তই থাকো। আচ্ছা, বলো। সিআরের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি ওল্ড ব্যাচের, তো প্রেজেন্ট গুলি দেওয়া হচ্ছে কিনা একটু জানার জন্য। হ্যাঁ প্রেজেন্ট কি আপনার প্রেজেন্ট স্যার সিআরের সাথে একটু আলাপ করছি স্যার, প্রেজেন্ট। ঠিক আছে, সমস্যা নেই, আপনার সিআরকে জানিয়ে রাখেন কার কার রোল নাম্বার কত, সে আমাকে জানিয়ে দিবে। একটা তো হচ্ছে এখানে রেকর্ডিং হচ্ছে, আপনি যদি রোল নাম্বার দিয়ে লগ ইন করে থাকেন, হ্যাঁ রোল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে থাকেন, তাহলে আপনার রেকর্ড হচ্ছে, এটা আপনার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আর আপনি যদি রোল নাম্বার দিয়ে লগ ইন করে না করেন, যে নামের আগে রোল নাম্বারটা দিতে হয়, এটা যদি আপনি দেন তাহলে আপনার অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। জি স্যার। কথা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আর যদি না দিয়ে থাকেন তাহলে সিআরকে ইনফর্ম করেন। তবে এটা দিয়ে দেওয়া ভালো, তাহলে সব স্যারেরটা আপনি অটোমেটিক্যালি জমে আপনি অ্যাটেন্ডেন্স থাকবে, আর সিআরকে আর বলতে হবে না কষ্ট করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো নিজেরা গ্রুপ ডিসকাশন করে করতে হবে। যদি আপনার গ্রুপ ডিসকাশন না করেন এগুলো কিন্তু পারবেন না। এমনি মনে হচ্ছে মুখে মুখে সহজ, পাঠ পরীক্ষা হলে যা মিলাইতে পারবেন না। এই কারণে নিজেরা গ্রুপ ডিসকাশন করেন, তাহলে গেট টুগেদার করেন একসাথে, একটু সোশ্যাল মেন্টাল ডিস্টেন্স বজায় রেখে, তারপরে না পারলে আমার সাথে শেয়ার করলে আমিও বুঝাই দিব, বা কয়েকজন মিলে যদি আমার সাথে দেখা করা যায় অফিসে, সেই ক্ষেত্রে আমি ফিজিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। এই সুপারপজিশনের ম্যাথ কি সবগুলাই করব? এই যে যেগুলো দেখালাম, দুইটা বুঝাইলাম আর দুইটা প্র্যাকটিক্যাল প্রবলেম দিলাম, এইগুলো করলে হবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শেষ করে দিচ্ছি মিটিং।